মাল্টিপল মায়োলোমা নামটা শুনলেই কিন্তু মনে অনেকগুলো প্রশ্ন জাগে, তাই না? যেটা আসলে কি আর কেনই বা হয়। তো চলুন আজকের আলোচনায় আমরা এই জটিল বিষয়টাকে একদম সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। কি অসাধারণ একটা কথা, তাই না? যে কোনো কঠিন সময়ে এটা মনে রাখা জরুরি যে পথ কিন্তু আসলেই আছে, আর সেই পথের প্রথম ধাপটাই হলো সঠিক জ্ঞান। আমাদের এই আলোচনা কিন্তু সেই জ্ঞানেরই একটা অংশ। যখন প্রথমবার কোনো রোগ ধরা পড়ে তখন একটু উদ্বিগ্ন লাগা বা দিশেহারা বোধ করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, আর সেজন্যই কিন্তু আমরা এখানে। চলুন সব দ্বিধা দূরে সরিয়ে রেখে বিষয়গুলো একটা একটা করে পরিষ্কারভাবে জেনে নিই। তো এবার আসা যাক মূল প্রশ্নে, মাইলোমা আসলে কি? চলুন বিষয়টা একদম গোড়া থেকে বোঝার চেষ্টা করি, মানে একেবারে কোষের পর্যায় থেকে। একদম সহজ ভাষায় বলতে গেলে মায়োলোমা হচ্ছে প্লাজমা কোষের ক্যান্সার। আচ্ছা, এই প্লাজমা কোষগুলো কি? এগুলো হলো আমাদের রক্তের এক ধরনের শ্বেতকণিকা, আর এদের প্রধান কাজটাই হলো অ্যান্টিবডি তৈরি করা, যেটা আমাদের শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আচ্ছা, তাহলে স্বাভাবিক অবস্থায় কি হয়? ব্যাপারটা বেশ সহজ। আমাদের বোন ম্যারো বা অস্থি মজ্জার ভেতরে থাকা স্টেম সেল থেকে তৈরি হয় বি সেল। এরপর যখনই আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় তখন এই বি সেলগুলোই কিন্তু রূপান্তরিত হয়ে প্লাজমা সেলে পরিণত হয় আর লড়াই শুরু করে। এটাই হলো একটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা বাধে ঠিক এখানেই। দেখুন, একটা সুস্থ প্লাজমা সেল ইনফেকশনের বিরুদ্ধে লড়াই শেষ করে আর তারপর স্বাভাবিক নিয়মেই মরে যায়। কিন্তু মায়োলোমায় সেলগুলো ওরা তা করে না। ওরা অনিয়ন্ত্রিতভাবে শুধু বাড়তেই থাকে, আর সেই সাথে তৈরি করে এম প্রোটিন নামের এক ধরনের অকেজো প্রোটিন, যেটা আমাদের বোন ম্যারো আর কিডনির জন্য খুবই ক্ষতিকর। এখানে একটা ব্যাপার জেনে রাখা খুব দরকার। মাইলোমা কিন্তু একদিনে হুট করে হয়ে যায় না। এর আগে কিছু পর্যায় বা অবস্থা তৈরি হয়। চলুন সেই পর্যায়গুলোর সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাইলোমা কয়েকটা ধাপ পেরিয়ে আসে। এর শুরুটা হয় সাধারণত MGUS নামের একটা অবস্থা থেকে। এরপর সেটা স্মোল্ডারিং মাইলোমা বা SMM এ পরিণত হতে পারে এবং সবশেষে গিয়ে রূপ নেয় সক্রিয় মাল্টিপল মাইলোমাতে। এখন এই MGUS জিনিসটা কি? এটা হলো একদম প্রাথমিক একটা পর্যায়। এই সময়ে শরীরে অস্বাভাবিক কোষের পরিমাণ এতই কম থাকে যে কোনো লক্ষণই দেখা যায় না। তাই এই পর্যায়ে সাধারণত কোনো চিকিৎসার দরকার হয় না, শুধু নিয়মিত পর্যবেক্ষণে রাখলেই চলে। MGUS এর পরের ধাপটাই হল স্মোল্ডারিং মায়োলোমা বা সংক্ষেপে SMM। এটা MGUS এর চেয়ে একটু অ্যাডভান্স স্টেজ, আর এই পর্যায় থেকে সক্রিয় মায়োলোমা হওয়ার ঝুঁকিটাও কিছুটা বেশি থাকে। তাই কিছু কিছু ক্ষেত্রে এই পর্যায়ে চিকিৎসার কথা ভাবা হয়। এইসব আলোচনার মধ্যে একটা খুব কমন প্রশ্ন কিন্তু মাথায় আসে, যেটা নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। প্রশ্নটা হলো, মায়োলোমা কি বংশগত? মানে পরিবারে একজনের হলে কি অন্যদেরও হওয়ার ঝুঁকি থাকে? এর উত্তরটা বেশ সোজা সাপটা এবং স্বস্তিদায়ক। না, মায়োলোমাকে সাধারণত বংশগত রোগ হিসেবে ধরা হয় না। এখন পর্যন্ত গবেষণায় পারিবারিক ইতিহাসের সাথে এর তেমন কোনো জোরালো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি, আর সন্তানদের মধ্যে এটা যাওয়ার ঝুঁকিও বলতে গেলে খুবই কম। তো আমরা কোষের ভেতরের গল্পটা তো জানলাম, কিন্তু এই অস্বাভাবিক কোষগুলো যখন শরীরে বাড়তে থাকে তখন বাইরে থেকে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দেয়? চলুন এবার সেই দিকটা নিয়ে কথা বলা যাক। প্রথমেই আসি ক্যালসিয়ামের কথায়। মাইলোমার কারণে যখন হাড়ের ক্ষতি হয় তখন রক্তে ক্যালসিয়ামের মাত্রা অনেক বেড়ে যায়, আর এর ফলে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, যেমন খুব বেশি পিপাসা লাগা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, এমনকি মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হলো কিডনির সমস্যা। মনে আছে আমরা একটু আগে প্রোটিনের কথা বলেছিলাম? সেই অকেজো প্রোটিনগুলো যখন অতিরিক্ত পরিমাণে তৈরি হয় তখন সেগুলো কিডনির ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় আর কিডনির কার্যক্ষমতাও কমে যেতে পারে। তৃতীয়ত অ্যানিমিয়া। ব্যাপারটা হলো, বোন ম্যারোর ভেতরে যখন মায়োলোমা সেলগুলো ভিড় করে বাড়তে থাকে তখন সেখানে আর লোহিত রক্তকণিকা তৈরির জন্য যথেষ্ট জায়গা থাকে না। আর এই লোহিত রক্তকণিকা কমে যাওয়া মানেই হলো অ্যানিমিয়া, যার ফলে শরীর খুব দুর্বল লাগে আর অল্পতেই ক্লান্তি চলে আসে। আর সব শেষে যেটা মায়োলোমার একটা বড় লক্ষণ, সেটা হলো হাড়ের ক্ষতি।
আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত হাড় তৈরি আর ক্ষয় হওয়ার একটা প্রক্রিয়া চলে। মায়োলোমা এই দুই ধরনের কোষের মধ্যেকার ভারসাম্যটাকেই নষ্ট করে দেয়। ফলে হাড় খুব দুর্বল হয়ে পড়ে, ব্যথা হয় আর খুব সহজেই ভেঙে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো উপসর্গ আর তথ্যের কথা আমরা জানলাম, এগুলোকে মিলিয়ে ডাক্তাররা ঠিক কিভাবে নিশ্চিত হন যেটা মায়োলোমা? আচ্ছা, এর জন্য কিন্তু কিছু সুনির্দিষ্ট ক্লিনিক্যাল গাইডলাইন বা মানদণ্ড আছে। আর এই মানদণ্ডগুলোই হলো আসল চাবিকাঠি। এগুলোর সাহায্যেই মায়োলোমার বিভিন্ন পর্যায়কে আলাদা করা যায়। চলুন তাহলে সেই মানদণ্ডগুলো কি এক নজরে দেখে নিই। এই ছকটাতে মূল পার্থক্যগুলো খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। দেখুন, মূলত 3টা জিনিস দেখা হয়। 1. রক্তে এম প্রোটিনের পরিমাণ কত, 2. বোন ম্যারোতে প্লাজমা কোষের শতাংশ কত, আর 3. শরীরের অন্য কোনো অঙ্গে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়েছে কিনা। এই 3টা জিনিসের ওপর ভিত্তি করেই কিন্তু এমজিইউএস, স্মোল্ডারিং মায়োলোমা আর মাল্টিপল মায়োলোমাকে আলাদা করা হয়। রোগটা সক্রিয় পর্যায়ে পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেটাকে বলা হয় CRAB ক্রাইটেরিয়া। এটা আসলে আমরা যে 4টি উপসর্গের কথা একটু আগে জানলাম সেগুলোরই সংক্ষিপ্ত রূপ। সিতে ক্যালসিয়াম বৃদ্ধি, আরতে রিনাল বা কিডনির সমস্যা, এতে অ্যানিমিয়া আর বিতে বোন বা হাড়ের রোগ। এই 4টার মধ্যে যে কোনো একটা থাকলেই ধরে নেওয়া হয় যে এটা সক্রিয় মায়োলোমা। তবে শুধু CRAB নয়, এখন স্লিম নামে আরও কিছু আধুনিক বায়োমার্কার ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমে এমন কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীকে শনাক্ত করা হয় যাদের হয়তো CRAB উপসর্গগুলো এখনও দেখা দেয়নি, কিন্তু তাদেরও চিকিৎসার প্রয়োজন আছে। যেমন ধরুন, যদি বোন ম্যারোতে 60% বেশি প্লাজমা সেল পাওয়া যায়, তাহলে সেটা একটা বড় ঝুঁকির লক্ষণ। তার মানে একটা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে মায়োলোমার আসল অবস্থা আর এর পর্যায়টা পরিষ্কারভাবে বোঝা যায়। আর এই জ্ঞানটাই হলো চিকিৎসার পথে এগুনোর প্রথম ধাপ। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি? সামনে এগিয়ে যাওয়ার পথটা কেমন? এই প্রশ্নটাই আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক তথ্য আর জ্ঞান থাকলে সামনের প্রতিটি পদক্ষেপ কিন্তু আরও অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে ফেলা সম্ভব।